নমস্কার। উত্তরের মনের সমস্ত দর্শকদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি জাহিরুল শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, আজ জেলার বিভিন্ন শ্রীকৃষ্ণের মন্দিরগুলিতে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস জন্মাষ্টমী। গাজলডোবার তিস্তা ব্যারেজ সেতু দীর্ঘদিন মেরামতির কারণে বন্ধ থাকায় সমস্যায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। আজ রাতেই অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী। তার আগে ময়ূরের পালক বিক্রি হচ্ছে খুব। জলপাইগুড়ির বাজারে আজ ময়ূরের পালকের চাহিদা অনেকটাই বেশি হয়েছে, আর তাই ময়ূরের পালকের বিক্রি বেড়েছে 10 গুণ বলেও বিক্রেতারা বলছেন। আজ রাতে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। আর এই আবির্ভাব দিবসেই ময়ূরের পালক খুব বেশি পরিমাণে বিক্রি হয়েছে। দাম কম হবার জন্য বিক্রি অনেকটাই বেশি, এমনটাই ভিড় দেখে মনে করা হচ্ছে। এক একটি ময়ূরের পালক বিক্রি হচ্ছে 10 টাকা দরে। কম দামের জন্য মানুষ উপচে পড়ছে ময়ূরের পালক কিনতে। আজ রাতেই অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী, তাই বিভিন্ন শ্রীকৃষ্ণের মন্দিরগুলিতে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। আজ রাতেই যেহেতু শ্রীকৃষ্ণের জন্মোৎসব, তাই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন হবে। নিলেন কত করে দাম নিল? 10 টাকা। হ্যাঁ 10 টাকা করে। মানে এটা কি কারণে নিতে হয়? বলেন কি কারণে নিতে হয়? গোপাল পছন্দ করে ময়ূর তাই। জন্মাষ্টমী উপলক্ষে নিচ্ছে। দামটা কি সেভাবে বেড়েছে? না, দাম ঠিকই আছে, 10 টাকা। কেমন বিক্রি হচ্ছে আজকে ময়ূরের পালক? কেমন ভালো 10 টাকা। কেমন বিক্রি হচ্ছে? ভালো হচ্ছে। ময়ূরের পালক সব ঠিক আছে, সব বিক্রি ভালো হচ্ছে, সব কিছুই ঠিক আছে। বাজার আজকে একটু ভালো হয়েছে। এই পালক কি আজকে বেশি বিক্রি হয়? আজকেই বেশি ময়ূরের পালক বিক্রি হয়। কারণ আজকে জন্মাষ্টমী, আমাদের গোপু সোনার সেটা পছন্দ খুব। সব বাড়িতে গোপাল আছে, আজকে দিনে নেওয়াও ভালো। জন্মাষ্টমীতে ময়ূরের পালক দিয়ে তো দেখেন অনেক রকমের শুভ ব্যাপার আছে। তো এটা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজের মাথার মুকুটের উপরে ধারণ করে রেখেছিলেন। তো ওই হিসাবে এটা বাড়িতে রাখলে খুব উপকার হয়, অনেক ব্যাপার শুভ হয়। ওই হিসাবেই আজকাল সবাই রাখতে চায়। না, এখন তো জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর মানুষ নিচ্ছে। হ্যাঁ, তো ওটা রাখা সুবিধা আছে। তো জন্মাষ্টমীর উপরে মানে বিশেষ আকর্ষণ থাকে যে ময়ূরের পাখা বাড়িতে রাখা হয়, আর বাচ্চাদের পড়াশোনার ঘরে যদি রাখা হয় তাহলে আরও ভালো। নিয়ম ও নিষ্ঠার সাথে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ দুর্গা প্রতিমার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। শুভ জন্মাষ্টমীর দিনেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কাঠামো পুজো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হলো। আর এদিন সকাল থেকেই কাঠামো পুজো দেখার জন্য ভক্তদের উপস্থিতিও লক্ষ্য করা গেল। সকাল থেকেই পুজো অর্চনা শুরু হয়। বিভিন্ন রকমের নিয়ম নিষ্ঠার পর শুরু হয় কাঠামো পুজো। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে জন্মাষ্টমীর পুণ্য লগ্নে দুর্গা প্রতিমার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। আশ্রম প্রাঙ্গণে মহারাজরা উপস্থিত হয়ে আজ কাঠামো পুজো সম্পন্ন করেন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে প্রতি বছরই দুর্গাপূজার কাঠামো পুজো এদিন অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয় এখানে। আর দুর্গাপূজার কাঠামো পুজো আজ অনুষ্ঠিত হলো। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা পূজাটা করছি। ঠিক আজকে দিনে আমার কাঠামো পূজাটা হয়। দুর্গা পূজার মূর্তি করার জন্য যে কাঠামো থাকে ওটা পূজা করে দুর্গা পূজার মূর্তির কাজটা শুরু করা হয়। আজকে সন্ধ্যাবেলা আমাদের আরতির আগে ভাগবত থেকে পাঠ থাকবে। সন্ধ্যা আরতির পরে শামনাম সংকীর্তন থাকবে। এভাবে জন্মাষ্টমী আমরা পালন করি। এবছর দুর্গা পূজা আমরা আমাদের বড় হলে করব। মন্দিরের কাজ চলছে, মন্দির আমরা বড় করছি, এই জন্য মন্দিরের ভিতরে আমরা করছি না। আর এখানে মন্দিরের সামনেও প্যান্ডেল করে যে করা হতো ওটা না করে আমাদের বড় হলে গ্রাউন্ড ফ্লোরে আমরা করব। এটা ফার্স্ট টাইম বড় হলে আমরা করছি।
দুর্গাপূজা শুরু হবে সেপ্টেম্বর মাসের 27 সেপ্টেম্বর পঞ্চমী থেকে শুরু হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দিনে আমাদের কুমারী পূজা থাকবে। তারপরে দশমী, 2 অক্টোবর দশমীতে আমাদের দুর্গাপূজা শেষ হবে, বিসর্জন হবে। বিসর্জনের আগে একটা কালচারাল প্রোগ্রাম থাকবে, সবাইকে আমরা ইনভাইট করব। এবার আমরা এক্সপেক্ট করব আরও বেশি লোক আসবে। এবার আমরা আরও গ্র্যান্ড করার একটা প্ল্যান আছে। আমার হলে হচ্ছে, তো বৃষ্টির আগে অসুবিধা ছিল, এখন হলে হওয়ার জন্যে এই অসুবিধাগুলি থাকবে না। আর বেশি লোককেও অ্যাকোমোডেট করতে পারবো। আগে প্যান্ডেল করলে যতটুকু লোক বসতো ওর থেকেও 2-2.5 গুণ বেশি লোক বসতে পারবে। এবার তো হবে না, কুমারী পূজা হবে অষ্টমীর দিনে হয়। কুমারী পূজা 9টার সময় হবে। আর সন্ধি পূজা হবে ওই দিনে, অষ্টমীর দিনে 5:43 বিকালবেলা থেকে 6:31 অবধি সন্ধি পূজা হবে। রামকৃষ্ণ মিশন আমাদের বহু পুরনো আশ্রম। এখানে প্রতি বছরের মতন এবছরও এখানে পুজো হবে। আপনারা সবাই এখানে আসুন এবং ঠাকুর মা সাক্ষাৎ যিনি ভবতারিণী ছিলেন তার আজ পুজো অনুষ্ঠান হবে। হ্যাঁ, এই যে পুজোকে কেন্দ্র করে একটা তো আড়ম্বর ছাড়াই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথেই পুজো হয়, কাঠাম পুজো, এটা নিয়ে কী বলবেন? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের পুজোটা খুব নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হয় এবং এখানে মা শারদা যিনি স্বয়ং ভবতারিণী হিসাবে, ঠাকুরের সহধর্মিণী হিসাবে এবং রামকৃষ্ণ দেবের সহধর্মিণী হিসাবে এবং জগজ্জননী দুর্গাপূজা হিসাবে যিনি আমাদের এখানে অধিষ্ঠান করেন। আপনার নাম? রমাপ্রসাদ মজুমদার। জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো ও দুর্গাপূজার কাঠামো পুজো আগামীকাল অনুষ্ঠিত হবে। মনসা পুজোর মেলা চলবে 7 দিন ধরে। জোর কদমে প্রস্তুতি, প্রতিমা থেকে দোকানপাটের কাজ। এবার মনসা পুজো 515তম বর্ষে পদার্পণ করল। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির আগামীকাল মনসা পুজো অনুষ্ঠিত হবে রাজবাড়িতে। জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পুজোকে কেন্দ্র করে বিশাল মেলারও আয়োজন হয় এখানে। যদিও এবছর একই দিনে মনসা পুজো, দুর্গাপুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হবে। আগামীকাল রাজপরিবারের সদস্যরা উপস্থিত হয়ে এই দুটো পুজো সম্পন্ন করবেন, এমনটাই জানিয়েছেন রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল। আগামীকাল তো বিশেষভাবে এবার দুটো পূজাই একত্রিতভাবে করছে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা মনসা দেবী অতি প্রাচীন পুজো এবং দুর্গা পুজো প্রচুর প্রাচীন। এই পুজো হচ্ছে মনসা পুজো এবং দুর্গা পুজো 515তম বর্ষ এবছর। আমাদের হচ্ছে আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, মানে 16ই আগস্ট। আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাতে পুজো হবে এবং পরের দিন হচ্ছে নন্দ উৎসব। সেই নন্দ উৎসবের দিন আমাদের মা দুর্গার প্রত্যেকবার নেয়। এবার মনসা পুজো থেকে দুর্গা পুজোর কাজ একসাথেই সূচনা শুরু হলো এবং কালকে হচ্ছে সকালবেলা 8টার সময় আমাদের কাঠাম পুজো হবে। তারপরেই কাদা খেলা হবে। তারপরে সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দেবো। ফার্স্ট যখন মাকে পালের মাটির সাথে মিশিয়েই যখন মাটির কাজ শুরু হবে, তখন এই মাটি দিয়েই মাকে গড়ার কাজ শুরু হবে। এবং আমাদের এই মনসা পূজা অতি প্রাচীন পুজো, উত্তরবঙ্গের মধ্যে সবথেকে প্রাচীন পুজো। যেমন কুচবিহারের রাসে মেলা, আমাদের এই মনসা পূজা আগে 1 মাস ধরে মেলা হতো, এখন এই মেলা 7 দিন বাবদ হয়। পুজো চলবে 17ই আগস্ট থেকে 19শে আগস্ট, মানে শ্রাবণ সংক্রান্তির দিন সকালবেলায় মায়ের পুজো হবে, দুধকলা এবং ফলমূল দিয়ে পুজো হবে। তারপরেই মাকে আমিষ ভোগ দেওয়া হবে। এখানে প্রত্যেক দিন মাকে 5 রকম মাছ দিয়ে মাকে, কোনো দিন হয়তো খিচুড়ি ভাত এগুলো থাকবেই, সাথে পোলাও, ফ্রাইড রাইস এগুলো দিয়ে মাকে পুজো দেওয়া হয় এবং মিষ্টান্ন দিয়ে। আর আমাদের এই পুজোকে কেন্দ্র করে এখানে মায়ের মনসামঙ্গল গান, মানে বিশ্বহরি গান যেটাকে বলে মনসামঙ্গল গান, এখানে হচ্ছে ময়নাগুড়ি, রাজারহাট, আমাদের জলপাইগুড়ি, পাহাড়পুর এবং হলদিবাড়ির থেকে লোকেরা এসে পালা করে বিশ্বহরি গান করে। এই 17 থেকে 19 তারিখ অবধি সেই বিশ্বহরি গান হবে। এবং আমাদের এই পুজোকে কেন্দ্র করে যে মেলা বসে, এই মেলার দূর দূরান্ত থেকে, যেমন আমাদের উত্তরবঙ্গ পার্শ্ববর্তী মায়াপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর থেকেও প্রচুর দোকানদাররা আসে এবং অন্য পার্শ্ব রাজ্যে হচ্ছে আপনার বিহার থেকেও আসে, আসাম থেকেও বহু দোকানদাররা এখানে মেলায় দোকান করতে আসছে। আর আমাদের মনসা পূজা, দুর্গা পূজা এবার একসাথেই সূচনা শুরু হয়ে গেল। মনসা পূজাও আপনার 17ই আগস্ট এবং দুর্গা পূজার প্রস্তুতিও আপনার 17ই আগস্ট থেকে শুরু হয়ে যাবে কাঠাম পূজার মাধ্যমে। পাড়ার সকলকেই এক ছাতার তলায় আনার চিন্তাভাবনাকে সামনে রেখে পান্ডাপাড়া শেষবাতির দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে। পান্ডাপাড়া শেষবাতি সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের পুজো 70তম বর্ষে পদার্পণ করল এবং পাড়ার সকলকে নিয়েই তাদের এবার সার্বজনীন দুর্গাপূজা হতে চলেছে। আর আজ খুঁটি পুজোর মাধ্যমে শিব পুজোর কাজের সূচনা করা হলো। এখানে ক্লাবের প্রবীণ থেকে নবীন সকল সদস্যরা উপস্থিত হয়েছিলেন।
মূলত এবারে তাদের পুজোর বিশেষ থিম হিসেবে থাকছে সকলকে একত্রিত করার চিন্তা ভাবনা। পান্ডাপাড়া শেষবাতি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এটা স্থাপিত হয়েছে 1956 সালে, এবারে 70তম বার্ষিকী। আমাদের পূজা মানে আটপৌরে পুজোই হয়, অর্থাৎ সার্বজনীন পুজো যেরকম হয়, আমাদের এবারের উদ্দেশ্য হচ্ছে পাড়ার সর্বসাধারণ যাতে এর মধ্যে ইনভলভ হয়, সবাই যাতে এর মধ্যে অংশগ্রহণ করে, সেইভাবেই আমরা একটা করার চেষ্টা করছি। কততম পুজো, বাজেট কত? এবারে 70তম বার্ষিকী পুজোর আনুমানিক বাজেট প্রায় 3.5 লাখ টাকা। করা হবে এবার? এমনি আমাদের আলাদা কোনো থিম নেই, আমাদের আটপৌরে পূজা যেরকম হয় সেরকমই হবে, অর্থাৎ কিনা সার্বজনীন দুর্গোৎসবে যেরকম প্যান্ডেল হয় সেরকমই হবে। আপনার নাম আর পরিচয়টা? আমি কৌস্তব দত্ত, এই কমিটির মেম্বার। আমাদের সেক্রেটারি হচ্ছেন এই যে শ্যামল মানি, ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন এই যে খুঁটি পূজা। আজকের আমাদের উদ্বোধনীতে হচ্ছে খুঁটি পূজা। খুঁটি পূজার মধ্য দিয়ে আমাদের এই মানে দুর্গাপূজার সূচনা হলো। এই তো স্টুডেন্টস হেলথ হোমের উৎসব 2025 শুরু হলো। স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র দ্বারা আয়োজিত 3 দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উৎসব 2025 শুরু হলো। 15ই আগস্ট থেকে চলবে 17ই আগস্ট পর্যন্ত। প্রথম দিন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আবৃত্তি, রূপকথার গল্প ও নাট্যাংশ প্রতিযোগিতায়। প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়। প্রথম দিনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সংস্থার সভাপতি ডাক্তার পান্থ দাশগুপ্ত জানান যে এই প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হয় রাজ্যের সব জেলায়। বিজয়ীদের মধ্যে প্রথম স্থানাধিকারী পরবর্তীতে আয়োজিত রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী 17 তারিখ পর্যন্ত নৃত্য, গান, কুইজ, প্রবন্ধ লেখা, পোস্টার তৈরি ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন নিয়ে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করা হলো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত 13ই জুলাই ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচনে একটি তদন্ত কমিশন গঠনের আবেদন পাঠানো হয়েছিল। সংগঠনের দাবি, সেই আবেদনটি 19শে জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রহণ করা হলেও বিষয়টির গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে ভুলভাবে প্রাক্তন সেনাদের পেনশন বিষয়ক দপ্তরে পাঠানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদিকা মিতালি ঘোষ দে অভিযোগ করেন, নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচনে সরকারের এই উদাসীনতা গভীর প্রশ্ন তুলছে। তিনি বলেন, অবিলম্বে জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্ট গ্রহণ করে তার সুপারিশ অনুযায়ী তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। পাশাপাশি আবেদনটি সঠিক মন্ত্রণালয়ে পাঠিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা এবং তদন্তের প্রতিটি ধাপ জনগণের সামনে প্রকাশ করার দাবিও তোলা হয়েছে। মিতালি দেবী স্পষ্ট জানান, আমরা চাই নেতাজির অন্তর্ধানের রহস্যের সঠিক সমাধান হোক। সরকারের তরফে দ্রুত পদক্ষেপ না হলে আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হব এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব। মিতালি ঘোষ দে, সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদিকা। আচ্ছা, মূলত মূল বিষয়টা কি রয়েছে? মূল বিষয়টা আমি প্রধানমন্ত্রীর কাছে এই তদন্ত কমিটির একটা যে আগে যেটা হয়েছিল সেটা আবার একটা তদন্ত কমিটি করার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলাম। সেই চিঠি কিন্তু প্রত্যেকটা আমার সাবজেক্টটাই ছিল যে খোসলা কমিশন, মুখার্জি কমিশন এবং শেহনাজ কমিশন, এই ব্যাপারগুলো সাবজেক্টটাই ছিল, কিন্তু কোনো পেনশনের ব্যাপার ছিল না। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ডিপার্টমেন্ট থেকে ওই চিঠি গেল পেনশন ডিপার্টমেন্টে। তো পেনশন ডিপার্টমেন্ট থেকে আমাকে মেসেজও পাঠালো। মেসেজ পাঠানোর পরে এবং আমাকে ফোনও করেছিল। ফোন করার পরে জানতে চেয়েছিল যে আমি পেনশন নিতে চাই কিনা, মানে ফিডব্যাকটা কি আছে আপনার কাছে ম্যাডাম। আমি তখন বললাম, তো আমি তো এই চিঠি পাঠাইনি, আমি তো প্রধানমন্ত্রীর কাছে ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছি। তো বলার পরে আমি আর ওই চিঠি ধরিনি এবং বাদবাকি আমি বুঝলাম যে এটাকে ইগনোর করে করা হচ্ছে, ট্রিট করা হচ্ছে এইভাবে, অপমানজনক একটা ভাবে ট্রিট করা হচ্ছে মানে নেতাজি সম্বন্ধে। তো সেই জন্য আমি চাই আমাদের অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে আন্দোলনে যাওয়ার কথাও ভেবেছি, যেরকম পাশাপাশি আমরা কেস করার কথাও ভেবেছি। আপনার মামলায় যাচ্ছে? হ্যাঁ, মামলায় আমি যাচ্ছি।
আচ্ছা আচ্ছা, এটা কি একটা কি বলা হয়, এটা পেনশন সেলে পাঠিয়েছিল? হ্যাঁ, পেনশন সেলে পাঠিয়েছিল, কারণ কারণ দীর্ঘদিন ধরে ওনারা চায় না যে নেতাজির অন্তর্ধান রহস্যটা উন্মোচিত হোক, এটা চায় না। সেই ভাবমূর্তি যেটা আমরা নেতাজির অনুগামী, আমরা চাই এটা হোক এবং হবেও, এটা আমরা আশা রাখি। মামলায় যাচ্ছে, মামলায়ও যাব এবং আন্দোলনও করব, যতটা আমরা দিল্লি কেন্দ্র সরকারের তরফ থেকে যতটা করা যায় সেই মামলাতেই আমরা যাব কেন্দ্রের বিরুদ্ধে। হ্যাঁ হ্যাঁ একদম। এখন এর নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। কবে খুলবে তিস্তা ব্যারেজ সেতু? 100 দিনের মতো বন্ধ এই সেতু, যার ফলে সমস্যায় বহু মানুষ। গত 10ই আগস্ট গাজলডোবার তিস্তা সেতু জনসাধারণের জন্য খুলে দেবার কথা ঘোষণা হয়েছিল, কিন্তু আজও সেই সেতু চালু না হওয়ায় সমস্যায় সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা। প্রায় 100 দিন হতে চলল গাজলডোবা তিস্তা সেতুর সংস্কারের কাজ চলছে, তবে বৃষ্টির জন্য কাজ করতে সমস্যা হচ্ছে বলে জানায় ঠিকাদার সংস্থা। তবে সাধারণ মানুষের প্রশ্ন, ডুয়ার্সের সাথে শিলিগুড়ির যোগাযোগের দ্বিতীয় বিকল্প সেতু হচ্ছে গাজলডোবা তিস্তা সেতু। বর্ষার সময় মাঝে মধ্যেই সেবকে ধস পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষ বিকল্প গাজলডোবা হয়ে শিলিগুড়ি ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। কিন্তু বর্ষার সময় গাজলডোবার সেতু বন্ধ করে কাজ করায় সমস্যায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে 140 দিনের সময় নিয়ে কাজ শেষ করার কথা জানানো হয়েছিল প্রশাসনিকভাবে। তবে সামনেই পুজো, ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের জনসাধারণ মূলত ময়নাগুড়ি, মালবাজার, ওদলাবাড়ি এমনকি ক্রান্তিসহ নানান জায়গার মানুষের যাতায়াতের সহজ সরল এবং মূল পথ তিস্তা ব্যারেজ হয়ে শিলিগুড়ি শহর। ব্যবসায়ীদের একাংশ যারা শিলিগুড়ি থেকে নানান ধরনের সামগ্রী নিয়ে আসেন, এবার ব্রিজ সঠিক সময়ে খুলে না দেওয়া হলে তাদের বেশি টাকা দিয়ে ঘুরপথে দোকানের সামগ্রী নিয়ে আসতে হচ্ছে বলে অনেকেই জানাচ্ছেন। শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল সহ নানা কাজকর্মে যে সমস্ত মানুষদের তিস্তা ব্যারেজ পার হয়ে ছুটতে হয়, তাদের একাংশ দাবি করছে পুজোর আগে ব্রিজটা খুলে না গেলে বাজারে অনেক জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হতে পারে। তবে ঠিকাদার সংস্থার দাবি এরই মধ্যে চালু হয়ে যাবে এই সেতু। বৃষ্টির কারণে কাজ করতে খানিকটা সমস্যা হলেও দ্রুত সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই সেতু। তবে সবথেকে বড় সমস্যা এলাকার পর্যটন ব্যবসা। প্রতিদিন বহু পর্যটক এই গাজলডোবায় ঘুরতে আসত। বর্তমানে গাড়ি চলাচল বন্ধ থাকায় সব বন্ধ। বর্তমানে সেতুর ফুটপাত দিয়ে শুধু বাইক চালানোর অনুমতি আছে, যা যখন তখন বড় দুর্ঘটনার শামিল। এ ব্যাপারে এলাকার মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, এর মধ্যেই খুলে যাবে সেতু। জানি সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, কিন্তু সেতু রক্ষণাবেক্ষণও দরকার। ব্যাপার তো এখন অনেক দিন থেকে বন্ধই আছে, এখন খুলতেছে না। আমাদের শিবুর দিয়ে দেওয়ার খুব অসুবিধা, কোন সময় ধস পড়বে কোনো ঠিক নেই। আমরা চাইতেছি যত তাড়াতাড়ি হোক খুলে দেব। তো অসুবিধা ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে এখন? ব্যবসা বাণিজ্য তো রাস্তা যদি খুলে না থাকে তো ব্যবসা বাণিজ্য কীভাবে হবে? অনেক দিন তো হয়ে গেল না? অনেক দিন হয়ে গেলো, খালি শুনতে এসি আজকে খুলবে কালকে খুলবে। আপনার নাম? আমার নাম বাপন রায়। এই যে রাস্তা বন্ধ, বর্ষার সময় আমাদের তিস্তা ব্রিজ বন্ধ, ব্রিজে বন্ধ, যে কোনো সময় যে কোনো বিপত্তি। আজ তিস্তা আমাদের সেবকদের রাস্তার যা অবস্থা, প্রায় সময় ধস পড়ে থাকে। সেই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, বিকল্প কোনো রাস্তা তৈরি হচ্ছে না। আর আমাদের গজলডোবা যা ব্রিজ এখনও প্রায় 100 দিনের উপরে হয়ে গেল, এখনও কোনো ব্যবস্থা হচ্ছে না, এখনও খুলে নাই। ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, রাস্তাঘাট ভালো না, যে কোনো সময় সেবক বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের এই আশেপাশে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আপনার নাম? আমার নাম শঙ্কর।
এটা অলরেডি মোটামুটি কাজ শেষ হয়ে গেছে বললেও চলবে। নিশ্চয়ই আমি আশা করি যে এই দুদিনের মধ্যে সেই রাস্তা খুলে যাবে, এই আমার আশা আছে। লাস্ট কোশ্চেন দেখা কুকুর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে পশুপ্রেমীদের মধ্যে। এদিকে দুটি কুকুরের ময়নাতদন্ত করা হলো, অভিযুক্ত এখনও পলাতক। জলপাইগুড়িতে একাধিক কুকুরকে বিষ প্রয়োগে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পশুপ্রেমীরা। ঘটনার পর শনিবার জলপাইগুড়ি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে দুটি মৃত কুকুরের ময়নাতদন্ত করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। ইতিমধ্যেই কোতোয়ালি থানায় একটি পশুপ্রেমী সংগঠনের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তবে মূল অভিযুক্ত এখনও অধরা। পশুপ্রেমী সংগঠনগুলোর দাবি, এত বড় জঘন্য অপরাধের পরও অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়, যা ভবিষ্যতে এই ধরনের অপরাধকে আরও উৎসাহিত করতে পারে। তাই তারা আইন সংশোধনের দাবি তুলেছেন, যাতে পশু হত্যার মতো নিষ্ঠুর অপরাধে কঠোর শাস্তি ও অজামিনযোগ্য ধারা প্রয়োগ বাধ্যতামূলক হয়। পশুপ্রেমী প্রীতম দাস জানান, 14ই আগস্ট পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মোহিতনগরের গৌরীহাট সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত প্রায় 15টি কুকুরকে বিষ দিয়ে হত্যা করেছে। আমরা শুধুমাত্র দুটি কুকুরের দেহ উদ্ধার করতে পেরেছি। অন্যদিকে পশুপ্রেমী অর্কপ্রভ মজুমদার বলেন, ঘটনাস্থল এলাকায় আগে প্রচুর ময়ূর আসত, কিন্তু কুকুর হত্যার জন্য যেভাবে বিষ ব্যবহার করা হয়েছে, তারপর থেকে সেখানকার পাখি ও অন্যান্য প্রাণীও আসা বন্ধ করেছে। এত বড় অপরাধে যদি কেবল জামিনযোগ্য ধারা থাকে, তবে অপরাধীরা ভয় পাবে না। আদালতের মাধ্যমে আইন পরিবর্তন করে এটি অজামিনযোগ্য করলে ভবিষ্যতে অনেকেই পশু হত্যা থেকে বিরত থাকবে। অজয় শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরেও যদি এমন ঘটনা ঘটে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা না নেয়, তবে আমরা আন্দোলনে নামব। দরকার হলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করা হবে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির ছাগল কুকুরের কামড়ে মারা যায়। প্রতিহিংসা মেটাতে তিনি মৃত ছাগলের শরীরে বিষ মাখিয়ে চা বাগানে ফেলে রাখেন। সেই মাংস খেয়ে একে একে কুকুরগুলির মৃত্যু হয়। অনেকে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশও। এই ঘটনার পর জলপাইগুড়ি জুড়ে নিন্দার ঝড় বইছে। পশুপ্রেমীরা এক বাক্যে জানিয়েছেন, পশু হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আইনকে আরও কঠোর করতে হবে। আজকে আসার কারণ হচ্ছে একটাই, যে গত 14ই আগস্ট একটি জলপাইগুড়ি থেকে ঢিলছড়া দূরত্বে একটি ঘটনা ঘটে গেছিলো। সেইটা হচ্ছে যে একটি কুকুর একটি ছাগলকে কামড় দিয়েছিল। তো প্রতিহিংসার জন্য সেই ছাগলটিকে কেটে তার মধ্যে বিষক্রিয়া করে সেটিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় এবং সেই গ্রামে প্রায় 15টির মতন কুকুর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং কিছু কুকুর এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যাদের মধ্যে দুটো ডেড বডি আমরা পাই। বাকিগুলোকে গ্রামবাসীরা পুঁতে ফেলেছিল, কিন্তু আমরা দুটো বডিকে পাই এবং জলপাইগুড়ি সমস্ত এনজিওরা মিলে গিয়ে সেটাকে রেস্কিউ করে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেটা থানার মধ্যে, যেহেতু প্রিজার্ভেশনের কোনো ব্যবস্থা নেই, আমরাই নিজেদের তত্ত্বাবধানে বরফ দিয়ে সেটাকে রাখা হয়। এবং যাদের কথা না বললি না, সেটা হচ্ছে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের যে ডাক্তারবাবুরা। কারণ গতকালকে ছিল 15ই আগস্ট এবং আজকে 16ই আগস্ট, জন্মাষ্টমীর জন্য আজকেও দিনও বন্ধ, কিন্তু বারংবার তাদের কাছে অনুরোধ করবার জন্য, এবং যেহেতু কোনো প্রিজার্ভেশনের বুদ্ধি নেই, সেগুলো পচে গলে যাবে, তো সেই জায়গা থেকে তাদের মানবিক রূপ আমরা দেখতে পাই। এবং আজকে ছুটি থাকা সত্ত্বেও ডক্টর দেবযানী এবং ডক্টর চয়ন মণ্ডল তারা এসে আজকে ময়নাতদন্ত করছেন পুলিশের সহযোগিতায়। এটা আমাদের জলপাইগুড়ি যে পশু স্বাস্থ্যকেন্দ্র, যে SAHC, সেখানেই আমাদের ময়নাতদন্ত প্রসিডিওর হচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আবারও সেই জঘন্যতম ঘটনারও বেলেবেল সেকশনগুলোই দেওয়া হয়েছে এবং 48 ঘন্টা হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবেই কোনো দোষীকে দোষী স্বীকারোক্তি পাওয়া গেল, তো এখন অবধি কিন্তু দোষীকে ধরা যেতে পারা যায়নি। এটা খুব দুঃখজনক ঘটনা। যদি এইভাবেই দোষীদেররা পার পেয়ে যেতে থাকে বারংবার, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে। আর যেহেতু দিল্লিতে একটি অর্ডার বেরিয়ে গেছে, আমরা ইতিমধ্যে জানি 11 তারিখে, যেটা 14 তারিখে স্থগিতাদেশও বেরিয়েছে, কিন্তু যদি এই সমস্ত অর্ডারগুলো বেরোতে থাকে, মানুষ আরও বিভ্রান্ত হবে। মানুষ ভাববে যে হয়তো পশু হত্যা করলে পরে এইভাবেই পার পেয়ে যাব এবং বারংবার এই পশু হত্যায় লিপ্ত হতে থাকবে। তাই সমস্ত আধিকারিকদের কাছে এবং মহামান্য বিচারপতির কাছে অনুরোধ যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করার আগে তার বিবেচনা করে এবং বিবেচকের মতন সিদ্ধান্ত নিলে পরে হয়তো এই অবলা এই পশুগুলোর মৃত্যু ঘটবে না। কোথায় ঘটনাটা ঘটেছে মোহিতনগরের গুগিপাড়া বলে একটি অঞ্চলে, এবং চা বাগানের কর্মী দুলাল দাস যিনি হত্যাটা করেছে এবং তিনি কিন্তু স্বীকারোক্তিও দিয়েছে। এখন তিনি পলাতক। আপনার নাম? আমার নাম প্রীতম দাস, NML হেল্পলাইন জলপাইগুড়ির প্রেসিডেন্ট।
এরকম একটা ঘটনা কি বলবেন সামগ্রিকভাবে? প্রথমত এই যেই ঘটনাটা ঘটেছে সেটা শুধু ডোমেস্টিক অ্যানিমেল না, আমরা ওখানে পৌঁছানোর পর জানতে পারি সেই গ্রামে প্রচুর পরিমাণে ময়ূর আসতো। এই বিষক্রিয়া ঘটানোর পর সেখানে আর ময়ূর দেখা যাচ্ছে না, গ্রামবাসীরা এটা আমাদের জানিয়েছে। তো এটা যেরকম শুধুমাত্র আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এটা শুধু ডোমেস্টিক না, এটা ওয়াইল্ড লাইফেরও একটা থ্রেট হয়ে গেছে। আর আমাদের এফআইআর করার পর যেই সেকশনগুলো দিয়েছে প্রতিটা সেকশনই বেলেবেল, নন বেলেবেল কোনো সেকশন নেই। তবে কি এটাই আমাদের মানে প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ, যদি এটা আমাদের প্রশাসনও কিছু করতে পারবে না, এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করবে। ওনারা যদি কোনো একটা আইন আনতে পারে, কোনো একটা আইন করতে পারে যাতে এরকম নির্মমভাবে যদি কোনো পশু প্রাণীকে মারা হয় ডোমেস্টিক অ্যানিমেলকে, তার জন্য যেন কোনো নন বেলেবেল সেকশন থাকে। নাম আর পরিচয়? আমার নাম অর্কপ্রভা মজুমদার, আমি স্পোর্টস সেক্রেটারি। এরকম একটা ঘটনা প্রাণী হত্যা কি বলবেন সাধারণ মানুষের? এটা সত্যি জলপাইগুড়ি শহরের জন্য একটা খুব নিন্দনীয় বার্তা, কারণ নিন্দনীয় ঘটনা এবং দুঃখজনক অবশ্যই, কারণ আমার বাড়িতেও একটা পোষ্য আছে এবং আমরা যারা পশুপ্রেমী, যারা পথকুকুরকে দেখবেন, আমরা জলপাইগুড়ি শহরে বহু এমন পশুপ্রেমী আছেন যারা রাতে পশুদেরকে খাবার দেয়। এবং পশ্চিমবঙ্গেও সরকারের পক্ষ থেকেও দেখবেন মিড ডে মিল যেসব স্কুলে রান্না হয় সেই জায়গায় দাঁড়িয়ে সে পশুদেরকে খাওয়ানোর যে একটা মেসেজ বা একটা সিস্টেম চালু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রামে একজন, আমি মানসিক ভারসাম্যহীন অবশ্যই বলবো না, সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই তার ছাগলকে কামড়েছে বলে সে প্রতিহিংসায় সেই ছাগলটিকে কেটে টুকরো টুকরো করে তার মধ্যে বিষ মিশিয়ে এই পথকুকুরদের যে মারার বা হত্যা করার যে চক্রান্ত করলো, এবং তার ফলে যে 13-14টা কুকুর মারা গেল। এবং তারপরে খুব অবাক করা বিষয় যে এরকম একটা হত্যা, প্রকাশ্যেই হত্যা বলা যায়, সেখানে দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকে বেলেবেল সেকশন পড়েছে। আমার মনে হয় এই আইনটির সংশোধন প্রয়োজন আছে, আইনটিকে আবার পুনর্গঠনের প্রয়োজন আছে। তার কারণ এটা না হলে পরে জলপাইগুড়ি শহরে অতীত দিনে দেখা গিয়েছে বহু এলাকায় পথকুকুরদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে বারংবার, এবং আমরা গিয়ে প্রতিবাদ করেছি। বর্তমানে যদি এই ঘটনাটার বিরুদ্ধে আইন যদি শক্ত না হয়, তাহলে আগামী দিনে আরও পথকুকুরদের উপর এরকম আক্রমণ আসবে। এবং আমাদের সংগঠন বা আমরা যারা পশুপ্রেমী সংগঠনে যুক্ত আছি, আমরা একটা বার্তাই দেবো যে এরপর থেকে এলাকায় যদি এরকম কোনো এলাকায় ঘটনা ঘটে, আমরা কিন্তু পুলিশ যদি কিছু না করে আমরা শক্ত হাতে তার প্রতিবাদ করব এবং রুখে দাঁড়াবো। প্রয়োজনে তার বাড়ি ঘেরাও যদি প্রয়োজন হয় সেটাও করব, প্রয়োজনে যদি পথে নামতে হয় পথে নামবো। আমার মনে হয় যারা এইসব ঘটনা ঘটাচ্ছে বা ঘটনার মানসিকতা রাখে তাদের এখনও সজাগ হওয়া প্রয়োজন, এবং এখন যদি সজাগ না হয়, ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমরা এর বিরুদ্ধে পথে নামবো এবং শক্ত হাতে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নাম পরিচয়? আমার নাম অজয় শাহ, আমি একজন জলপাইগুড়ি শহরের বাসিন্দা এবং অবশ্যই পশুপ্রেমী। 15ই আগস্ট উপলক্ষে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলার আয়োজন করেছিল বাগরাকোট সিভিল সোসাইটি এবং বাগরাকোট গ্রাম পঞ্চায়েত। বাগরাকোট অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রীর উদ্যোগে এদিন বাগরাকোট মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক, মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, জেলা পরিষদের সদস্য সেলিনা ছেত্রী সহ অন্যান্যরা। সকাল থেকে যেমন ছিল ম্যারাথন দৌড়, ছিল বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান। আর বিকেলে অনুষ্ঠিত হয় 2 চা বাগানের মধ্যে ফুটবল প্রতিযোগিতা, যা দেখতে ভিড় করেছিল বহু মানুষ। এদিন সোনালী চা বাগান ট্রাইবেকারে গলাগাধি ডিভিশনকে হারিয়ে জয়ী হয়। সন্ধ্যায় জয়ী দলকে ট্রফি তুলে দেন মন্ত্রী বুলু চিক বরাইক। পাশাপাশি সকালের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় জয়ীদের হাতেও ট্রফি এবং নগদ টাকা তুলে দেওয়া হয়। আগামীতে এখানে যাতে একাডেমি গড়ে তোলা যায় সেই চিন্তাভাবনার কথাও মন্ত্রী বলেন। জানেন যে আমাদের 15 আগস্ট একটা ঐতিহাসিক দিন। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই উপলক্ষে আজকে আমাদের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী মহাশয় উনি এখানে একটা টুর্নামেন্ট চালিয়েছিলেন। আর আজকে এই শুভ দিনে আজকে এখানে ফাইনাল ম্যাচ আজকে এখানে শেষ হয়েছে ইতিমধ্যে। আজকে সকাল থেকে এখানে যেইভাবে আজকে সামনে 15 আগস্টকে সামনে রেখে যেভাবে তারা যে আয়োজন করেছিলেন এখানে, এত সুন্দর আয়োজন, যে এই আয়োজন আমরা মানে আগে সেরকম 15 আগস্টে এরকম আয়োজন কোনোদিন কেউ করে নাই বাকি পদের মাঠে। কিন্তু এইবার রাজ্যের সেক্রেটারি উদ্যোগে
এইবার ফুটবল খেলা থেকে নিয়ে মানে আরও অনেক রকমের এখানে খেলার আয়োজন করেছে, রেডে করেছিল এখানে। সুতরাং আজকের দিন আমাদের একটা ইতিহাসের দিন। আজকের দিনে ফুটবল খেলার সাথে সাথে আজকে নিশ্চয় জানেন যারা 1947 সালে আমাদের দেশের জন্য যারা নিজের বলিদান হয়ে দেশকে আমাদেরকে আজকে স্বাধীন করেছে, তাদেরকেও আজকের দিন আমরা নমন করছি, তাদেরকে মনে করছি যে আজকে তারা কিন্তু নিজের জীবন দিয়ে আজকে দেশকে স্বাধীন করেছে। এখন এর নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। খেলা হবে দিবস উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা হলো বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। খেলা হবে দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলা প্রশাসন, জলপাইগুড়ি পৌর প্রশাসন ও জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় জলপাইগুড়ি জেলা পরিষদ ও জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় জেলা যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আর সিএমওইচ একাদশ ও ডিএম একাদশ এই দু দলের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। সেই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অসংখ্য সরকারি আধিকারিক থেকে সাধারণ অফিসের কর্মীরা উপস্থিত হয়েছিলেন। ফুটবলে পা দিয়ে খেলার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এছাড়াও আজকে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে অন্যান্য আধিকারিকেরা। আজকের ফুটবল খেলায় 2-0 গোলে জয়ী হয় জেলা শাসক একাদশ ফুটবল দল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে খেলা হবে দিবস উদযাপন হচ্ছে। আমরা সকলে খুব আনন্দের সঙ্গে এখানে পার্টিসিপেট করেছি। সম্প্রীতির জন্য, রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই খেলা হবে ডাক, এবং বাঙালির সংস্কৃতির সঙ্গে ক্রীড়ার একটা বিশেষ ভূমিকা আছে। আপনারাও খেলার সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা জানি যে এটা সফল হবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আজ জেলার বিভিন্ন শ্রীকৃষ্ণের মন্দিরগুলিতে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস জন্মাষ্টমী। গাজলডোবার তিস্তা ব্যারেজ সেতু দীর্ঘদিন মেরামতির কারণে বন্ধ থাকায় সমস্যায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।